নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আলো 12। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ। 50 কেজি চালের বস্তা ওজন করলেই 39 কেজি ওজন হচ্ছে। নির্দিষ্ট দিনের আগেই চাল শেষ হলে বন্ধ থাকবে খাবার, এমনটাই জানিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল চুরির অভিযোগ এবার সামনে এসেছে। 50 কেজি চালের বস্তা ওজন করলেই 39 কেজি ওজন হচ্ছে। নির্দিষ্ট দিনের আগেই চাল শেষ হলে বন্ধ থাকবে খাবার, এমনটাই জানানো হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে কর্মীরা তারা এই বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছেন। এবং যে অভিযোগ সামনে আসছে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুরের এই ঘটনা, সেখানেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ সামনে আসছে। 50 কেজি চালের বস্তা ওজন করলেই 39 কেজি ওজন হচ্ছে। নির্দিষ্ট দিনের আগেই চাল শেষ হলে বন্ধ থাকবে খাবার, এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, চাল চুরির অভিযোগ এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের, এবং নির্দিষ্ট দিনের আগে চাল শেষ হলে বন্ধ থাকবে রান্না বান্না। আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এ বিষয়ে? একদমই, দেখো স্বর্ণালী, দাসপুর 2 নম্বর ব্লকের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতে যে কিসমত কুড়ালীনগর এলাকা, সেখানে যে 207 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 8 বস্তা চাল আসে। সেই 8 বস্তা চাল আসে যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যখন কর্মী শিশুদের জন্য সেখান থেকে বরাদ্দ যে চাল, সেই চাল যখন রান্না করে তার একটা মনে যখন খটকা লাগে যে হয়তো এই বস্তার মধ্যে চাল কম থাকতে পারে। অপরদিকে কিন্তু সেই বিষয়টি এলাকার মানুষজন থেকে শুরু করে আইসিডিএস যে তিনি কর্মী রয়েছেন তাকে পুরো বিষয়টি জানান। অপরদিকে এলাকার মানুষজন, পাশাপাশি ওই আইসিডিএস এর কর্মী, তারা যখন অপর একটি সিল করা বস্তা সেখান থেকে যখন ওজন করা হয়, সেখানে কখনো দেখা যায় যে 38 কেজি, আবার অন্যটি 39 কেজি। ফলত যেখানে 50 কেজির বস্তা, সেখানে কখনো যে 38, আবার কখনো যে 39, বাকি তাহলে চাল কোথায় গেল? এই নিয়ে কিন্তু একটা চরম দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে এলাকার মানুষজন। তারা যেমন একটা চিন্তিত রয়েছে, অপরদিকে আইসিডিএস কর্মী তারা যেমনটা বলছেন যে শিশুদের জন্য যে বরাদ্দ চাল, অর্থাৎ 1 বস্তা চাল যতদিন যাবার কথা তার থেকে যদি কম থাকে, অন্যত্র যে শিশুদের, সেই শিশুদের যখন চাল তোলা হয়, ফলত কিন্তু চাল শেষ হয়ে গেলে কিন্তু আইসিডিএস যে রান্না বান্না কাজ, অর্থাৎ শিশু এবং গর্ভবতী মহিলাদের যে সমস্ত যে রান্না করা হয় আইসিডিএস কেন্দ্রে, সেক্ষেত্রে কিন্তু সেটা বন্ধ থাকবে। পুরো বিষয়টি যখন মহকুমা শাসক তিনি বলেছেন যে অভিযোগ একটা পেয়েছি, তবে ব্যবস্থা নেওয়া হবে, পুরো বিষয় খতিয়ে দেখা হবে। এখন দেখার প্রশাসনিক আধিকারিকরা এই যে চাল, এই চাল কিভাবে তাদের যে খতিয়ে দেখা হচ্ছে যে কোথায় যাচ্ছে এই চাল, কেন বস্তাতে এই চাল কম থাকবে, সেই বিষয়টি যেমন প্রশাসনিক আধিকারিকদের নজরে রাখা হচ্ছে। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার চাল চুরির অভিযোগ সামনে আসছে। 50 কেজি চালের বস্তা ওজন করলেই তা অনেকটাই কম দেখাচ্ছে, এবং সে কারণেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন চাল যদি শেষ হয়ে যায় তাহলে বন্ধ থাকবে রান্না বান্না। বসিরহাট লোকসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দমকল মন্ত্রী নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, দমকল মন্ত্রী নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, এমনটাই মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বসিরহাট লোকসভায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আমরা সম্প্রতি দেখেছি রাজ্যের একাধিক জেলায়, একাধিক অংশে, সেখানে কিন্তু এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা বারংবার প্রকাশ্যে এসেছে, এবং একই অভিযোগ সামনে এসেছে বারংবার। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিভিন্ন সমস্যায়ও পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে। আর এবার একেবারে বসিরহাট লোকসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দমকল মন্ত্রী নিজের স্বার্থসিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, মন্তব্য হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির। এমনটাই মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আর এবার একেবারে দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ করা হচ্ছে। দমকল মন্ত্রী নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, এমনটাই মন্তব্য করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে মন্তব্য করা হচ্ছে দমকল মন্ত্রীর বিরুদ্ধে, সেই মন্তব্য ঠিক কেন করছেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে?
বসিরহাট লোকসভার অবজারভার দমকল মন্ত্রী সুজিত বসু যে সংগঠনটা দেখছে, সেই সংগঠনের দায়িত্বে কিন্তু ইতিমধ্যে তিনি বিভিন্ন জায়গায় কর্মী সভা করছেন। কিন্তু চলতি মাসের 19 ডিসেম্বর বসিরহাট রবীন্দ্র ভবনে একটি দলীয় কর্মী সভা ছিল বসিরহাট লোকসভার বিভিন্ন জায়গায়, যেখানে ব্লক সভাপতি থেকে শুরু করে প্রধান সবকিছু ছিল। সেখানে কিন্তু প্রকাশ্য জনসভায় দমকল মন্ত্রী বলেন যে হারোয়ার যে 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সভাপতি আছে ফরিদ জমাদার, তিনি আর এই পদে থাকবেন না। কিন্তু সেখানে এটাও বলা হয়েছে যে নতুন কোনো এখন যে সভাপতি করা হবে সেই নাম ঘোষণা করা হয়নি। কিন্তু এই নিয়ে কিন্তু দলের অন্দরেই কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে। তুমি জানো ইতিমধ্যে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রতিকালে দলীয় কর্মসূচি ছিল কালীঘাটে, সেখানে তিনি বলেছিলেন যে কোনো সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া সাংবাদিকদের সামনে কোনো মুখ খুলবেন না, অর্থাৎ যা বলবে দলের যে নির্দিষ্ট যে বিশেষ করে যারা মুখপাত্র থাকবেন তারাই বলবেন। কিন্তু তারপরেও দলের যা বিশেষ করে হারোয়া ব্লক তৃণমূল 2 নম্বর ব্লক যে যুব সভাপতি হচ্ছে খালেদ মোল্লা, তিনি প্রকাশ্যে বলেছেন যে যিনি অবজারভার অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসু তিনি গ্রুপিং রাজনীতি করছেন, নিজের স্বার্থ সিদ্ধি নিয়ে তিনি এই কাজ করছেন এবং তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন। পাশাপাশি ফরিদ জমাদার যাকে সভাপতির পদ থেকে কথা নির্দেশ দেওয়া হয়েছে, সেই তিনিও বলেন যে আমরা দলের একগত সংগঠন করি, আগামী দিনে বুঝতে পারবেন যে দল আমরা কিভাবে পথে নামবো। ইতিমধ্যে আওয়াজ উঠেছে, কিন্তু পাশাপাশি এটাও প্রশ্ন উঠছে যে দলের নির্দেশ দলের যেহেতু অবজারভার বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের যেভাবে প্রকাশ্যে তিনি বলেছেন, সেটাও দমকল মন্ত্রী তিনি বলেছেন যে দলের যেহেতু সবাইকে নিয়ে দল চলে, কর্মীরা চলে, এখানে কোনো বিভাজন নেই, বিভেদ নেই এবং দলের নির্দেশ মেনেই কিন্তু তিনি এই কথা তিনি জানিয়েছেন। সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি সব কাজ করেন। এটাও সম্প্রতিকালে অর্থাৎ 20 ডিসেম্বর হারোয়ার যে বিশেষ করে বাদুড়িয়ার সম্প্রীতি মেলা ছিল, সেই সম্প্রীতি মেলায় প্রকাশ্যে তিনি কথা বলেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই নিয়ে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছেন এবং খালেদ মোল্লা সব ফরিদ জমাদাররা যেভাবে মুখ খুলেছেন, তাহলে কি দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে? ইতিমধ্যে অস্বস্তিতে বলছে জেলা নেতৃত্ব বারবার যেখানে নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে মিডিয়ার সামনে মুখ না খোলা, সেখানে দলের নির্দেশকে অমান্য করে কেনই তিনি এই কথা বলছেন, এটাও যেমন ঠিক। অন্যদিকে যেভাবে অবজারভার অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসু বসিরহাট লোকসভায় তিনি প্রকাশ্য যে কর্মী সভায় দলের যে একটা নিজস্ব কর্মী সভা ছিল, সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে হারোয়া 2 নম্বর ব্লকের যে তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদার তিনি আর এই পদে থাকতে পারবেন না। কিন্তু নতুন কি হচ্ছে তিনি সেটা বলেননি। তাহলে দলের নির্দেশ মেনেই কি তিনি বললেন? এটা নিয়ে সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। দমকল মন্ত্রী নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, এমনটাই মন্তব্য করেছেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি। জানিয়ে শুরু হয়েছে, প্রকাশ্যে এসেছে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সুজিত বোস কোন প্রবচনায়, কার কথায়, কার ইঙ্গিতে ফরিদ জমাদারকে বাদ দিলেন? একজন সজ্জন, শিক্ষিত, এডুকেটেড এই বসিরহাট জেলার ফরিদ জমাদার, সকলে তাকে চেনেন। পাশে সুজিত বোস মহাশয় জেলার শিক্ষার কর্মদক্ষ, তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় তার পাশে বসিয়ে, এদিকে আমাদের মিনাখার বিধায়িকা যিনি দিদি বাদ দিয়েছেন তাকে পাশে বসিয়ে একজন স্বচ্ছ ব্লক সভাপতিকে সুজিত বোস ঘোষণা করে। সুজিত আসছে পরবর্তী খবরে। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢোকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে আছে এই বাঘিনীর খোঁজে তল্লাশি ও সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই বন দপ্তর। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছুদিন ধরেই, কিন্তু ঝাড়গ্রামের বেলপাহাড়ি যে জঙ্গল সেখানে ছিল এই বাঘটি, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বন দপ্তরের পক্ষ থেকে যে জানানো হয়েছিল এবং সেই কারণেই বাঘের আতঙ্ক ছড়িয়েছিল একই সঙ্গে। এবং ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢুকেছে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে আছে বাঘিনীর খোঁজে তল্লাশি
একদিকে যেমন জারি রেখেছে বন দপ্তর, একই সঙ্গে কিন্তু সতর্কতাও জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। একদিকে বাঘের খোঁজ চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা এবং তার পাশাপাশি সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢোকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে আছে বাঘিনীর খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে একদিকে, যেমন তার পাশাপাশি সতর্কতাও জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। আমরা আরো বিস্তারিত জানবো, শওকত আলী রয়েছেন ফোন লাইনে। শওকত, কি জানা যাচ্ছে এই বিষয়ে? বন দপ্তরের পক্ষ থেকে কি খবর? দেখো, বললা কি, এবার ঝাড়গ্রামের পর পুরুলিয়া যে বাঘের আতঙ্ক, বিশেষ করে বান্দোয়ান এলাকায় যেটা খবর পাচ্ছে শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাঁকড়াঝোল জঙ্গল হয়ে এই বাঘ ঢুকে পড়েছে পুরুলিয়া বান্দোয়ান জঙ্গলে। সকাল থেকে যেটা আমরা খবর পাচ্ছি যে যমুনা নামের ওই বাঘিনী বান্দোয়ান থানার শিরুগারুর জঙ্গল অবস্থান করছে। ইতিমধ্যে বন দপ্তর এবং উড়িষ্যা থেকে সিমলাপাল টাইগার রিজার্ভের বিশেষ একটি দল ওই বান্দোয়ান জঙ্গলে এসে পৌঁছেছে এবং সেই বাঘের সন্ধান চলেছে। অন্যদিকে সুন্দরবনে ব্রেকআপ প্রকল্পে আসা দুটি বিশেষ টিমও ওদের সঙ্গে রয়েছেন। রীতিমতো ওই এলাকায় যারা রয়েছেন তাদের রীতিমতো সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শওকত আলী। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে রয়েছে বাঘিনী, এমনটাই বলা হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাঘিনীর খোঁজে তল্লাশি যেমন জারি রয়েছে, তার পাশাপাশি সতর্কতাও জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। একাধিক যে টিম তারা গিয়ে পৌঁছেছে ইতিমধ্যেই পুরুলিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢোকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। আপনাদের জানিয়ে রাখি, ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে আছে এই বাঘিনী, এমনটাই সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে বন দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে। পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে এবার বাঘিনী আতঙ্ক। বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু রয়েছেন ফোন লাইনে। জয়দীপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়দীপ বাবু, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এই বাঘের আতঙ্ক ছিল ঝাড়গ্রামে এবং তার পরবর্তীতে এই বাঘের আতঙ্ক এবার পুরুলিয়ায়, সেক্ষেত্রে যেমনটা বোঝাই যায় যে অবশ্যই বন্য প্রাণীদের যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু থাকে এবং সেই আতঙ্ক থেকেই কি এই বারংবার এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়া? বলি সেটা হচ্ছে, আতঙ্ক শব্দটা দয়া করে ব্যবহার করবেন না। আপনাদের মতো একটা বহুল প্রচারিত মিডিয়া এই আতঙ্ক শব্দ ব্যবহার করলে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাবে। আতঙ্কিত হওয়ার মতো কোনো হিউম্যান হ্যাবিটেশনে এখনো বাঘের সাথে কোনো রকমের কনফ্লিক্ট তৈরি হয়নি এখনো অব্দি সিচুয়েশন। সেই জন্য আমি আতঙ্ক শব্দটাতে আমার তীব্র আপত্তি। যাই হোক, এবার এই যে বাঘটা মুভ করছে, এটা খুব ন্যাচারাল বিহেভিয়ার একটা ক্যাট ফ্যামিলির একটা মানে প্রাণীর জন্য। তার কারণ হচ্ছে সে একটা জায়গায় নতুন তাকে রাখা হয়েছে, সেই জায়গাটা সে এক্সপ্লোর করতে বেরিয়েছে এবং আপনাকে বুঝতে হবে যে এটা একটা টিপিক্যাল ক্যাট বিহেভিয়ার, যে সে তার পার্শ্ববর্তী এরিয়া, সে যতক্ষণ না তার এরিয়াটা ভালো করে, সে যাকে বলে নিজের এরিয়াটা জরিপ করছে সে, এবং সেই জরিপ করতে সে তো পলিটিক্যাল বাউন্ডারি বা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি মানছে না। সে যেখানে যেখানে নিজের দেখতে পাচ্ছে তার জন্য প্রশস্ত পথ, সেই পথ ধরে সে এগোচ্ছে। এবং তারই মধ্যে ধরুন উড়িষ্যার থেকে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড থেকে বেঙ্গল, এইভাবে তার এরিয়াটা পড়ছে, সেই এরিয়া ধরে ধরে সে মুভ করে যাচ্ছে। এখনো অবধি কারুর ক্ষতি বাঘ করেনি। এবং যেভাবে বনকর্মীরা স্যাটেলাইটের মাধ্যমে, তার রেডিও কলারের মাধ্যমে তাকে ট্র্যাকিং করে চলেছে প্রতিনিয়ত। এখন যেহেতু একটু পাহাড়ি জায়গায় বাঘ রয়েছে গতকাল থেকে, এবং আজকে বন্দোয়ানে যে তার লোকেশন পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় শ্যাডো জোন থাকার কারণে অনেক সময় সিগন্যাল ব্রেক করে যাচ্ছে। কিন্তু যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে বনকর্মীরা এবং সুন্দরবন থেকেও ট্র্যাঙ্কুলাইজেশন টিম গেছে, তারাও ট্র্যাক করার চেষ্টা করছে। আমার ধারণা যদি সবকিছু ঠিকঠাক থাকে, ওয়েদার যদি ঠিকঠাক আমাদের সঙ্গ দেয়, তাহলে যেভাবে, এবং বিশেষ করে ধরুন অভিজ্ঞ অফিসার যারা রয়েছেন এই মুহূর্তে ওখানে দায়িত্বে রয়েছেন, তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বাঘকে আশা করা যেতে পারে বিনা ক্ষতিতে তাকে রেস্কিউ করা যেতে পারে ট্র্যাঙ্কুলাইজ করার পরে। একদমই, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু ছিলেন ফোন লাইনে।
আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক, অবশ্যই বাঘের আতঙ্ক রয়েছে মানুষের। অন্যদিকে যেমনটা বন্যপ্রাণ বিশেষজ্ঞ রয়েছেন তিনি যেমনটা জানালেন যে বাঘের আতঙ্ক তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি বাঘই নেই, কিন্তু তার যে জমি জরিপের যে বিষয়টা, সেই জমি জরিপের বিষয়টা কিন্তু চালাচ্ছেন বলেই মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ যারা, তারা। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বাঘিনী ঢোকে এমনটাই সম্ভাবনা রয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে আছে এই বাঘিনীর খুঁজে একদিকে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে, তার পাশাপাশি সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢুকেছে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে, এমনটাই জানানো হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। প্রাক্তন রিসার্চ অফিসার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে তিয়াস দাশগুপ্ত। তিয়াস, আপনাকে স্বাগত জানাই আমাদের কলকাতা টিভিতে। তিয়াস, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম থেকে এর পরে কিন্তু ক্ষমা করবেন আপনার নামের জন্য, তিস্য দাশগুপ্ত রয়েছেন ফোন লাইনে। তিস্য, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। ঝাড়গ্রামের যে বেলপাহাড়ি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাঘিনীর যে বিচরণ তা কিন্তু হয়েছে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। একদিকে যেমন তল্লাশি অভিযানও চালানো হচ্ছে বন দপ্তরের কর্মীদের সঙ্গে, তার পাশাপাশি সতর্কতাও জারি করা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? বেসিক্যালি কালকে বাঘটির যে জায়গায় যে অবস্থান ছিল বেলপাহাড়ির জঙ্গলে, তো সেখান থেকে পুরুলিয়ার বান্দোয়ানের দিকে যাওয়া বা এই পুরো রিজিয়নটা জুড়ে ঘুরে বেড়ানো, এটা খুব একটা আনইউজুয়াল বা আনএক্সপেক্টেড বিষয় নয়। কারণ বাঘের জন্য এই এলাকাটা খুবই ছোট এবং খুব অটোমেটিক্যালি ও এইদিকেই মুভ করবে, কারণ পুরো অঞ্চলটাই একে অপরের সাথে কানেক্টেড এবং পুরোটাই আর কি জঙ্গলযুক্ত এরিয়া। তো এখানে একটা পসিবিলিটিস আছে, এই অঞ্চলেই যখন এখনো ঘোরাফেরা করছে তাহলে ও আরো যদি পশ্চিম দিকে যেতে থাকে তাহলেও ধীরে ধীরে ঝাড়খণ্ড হয়ে ওড়িশার দিকেও চলে যেতে পারে, বা যদি ওই দিকটাও স্যুট না করে তাহলে পরবর্তীকালে ওকে ট্রাঙ্কুলাইজ করে অন্য জায়গায় মুভ করতে হবে। কিন্তু এখানে রিস্কের বিষয় একটাই, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের সাহায্য ছাড়া এই কাজটা করা অসম্ভব, এবং পুরুলিয়া বা বাঁকুড়া এইসব অঞ্চলে, আদিবাসী প্রধান অঞ্চলে আগেরবারও আমাদের যে অভিজ্ঞতা প্রচন্ড রকমের টাটকা, যে বাঘটিকে মেরে ফেলা হয়েছিল, তো সেইখানে বন দপ্তরের তৎপরতা এবং পুলিশ ডিপার্টমেন্ট তাদের তৎপরতা এবং সাধারণ মানুষকে বারে বারে বোঝানো, এই বিষয়টা প্রচন্ড ইম্পর্টেন্ট। আদারওয়াইজ খুব একটা রিস্কের কোনো বিষয় নেই, কিন্তু মানুষের সহযোগিতা ছাড়া এটা অসম্ভব, মানে বাঘটিকে ঠিকভাবে রেস্কিউ করা বা তাকে বাঁচিয়ে রাখা এটা খুবই ডিফিকাল্ট। ধন্যবাদ আপনাকে তিস্য। ঝাড়গ্রাম থেকে এবার পুরুলিয়ার জঙ্গলে বাঘের আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি। বাঘিনী ঢোকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে, বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে রয়েছে এই বাঘিনী, এবং ইতিমধ্যেই বাঘিনীর খোঁজে তল্লাশি চালাচ্ছে যেমন একদিকে বন দপ্তরের কর্মীরা, তার পাশাপাশি সতর্কতাও কিন্তু একই সঙ্গে জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ার জঙ্গলে বাঘের আতঙ্ক। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢুকেছে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে, এবং একই সঙ্গে যে তার যে বিচরণ প্রক্রিয়া তাও কিন্তু চলছে, জারি রয়েছে, এবং সেই সঙ্গেই বন দপ্তরের যে তল্লাশি অভিযান তাও জারি রয়েছে বাঘের খোঁজে। পর বড়দিনের আগে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক। শহরের দুই জায়গা থেকে উদ্ধার মাদক উদ্ধারে গ্রেপ্তার 2। মাদক উদ্ধার লালবাজার গোয়েন্দা বিভাগের নার্কোটিক সেলের। আপনাদের জানিয়ে রাখি বড়দিনের আগেই কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক। আর বিস্তারিত জানবো, রিয়া মাঝি রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এ বিষয়ে পুলিশ সূত্রে? দেখো, বড়দিনের আগে শহর থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, এবং তার বেসিসেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। একজনকে নয়াবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম মোহাম্মদ পারভেজ ওরফে মিকি, এবং আরো একজনকে মেট্রো ক্যাসেনকারীর সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম প্রসেনজিৎ রয়। এবং এই দুজনের কাছেই কিন্তু মাদক এবং যে সিনথেটিক ড্রাগ যেগুলোকে বলে সেই সমস্ত কিছু কিন্তু উদ্ধার হয়েছে। নয়াবাগ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু একটি
বিলাসবহুল ফ্ল্যাট, একটি কমপ্লেক্স, সেখানে ভাড়া নিয়ে থাকতো। প্রায় 20,000-এর কাছাকাছি সেই ফ্ল্যাটের ভাড়া, সেখানে ভাড়া দিয়ে থাকতো। এবং ভাড়া দিয়ে থেকে MDMA যে ট্যাবলেট, যেটা সিনথেটিক ড্রাগস বলা হয়, সেই MDMA ট্যাবলেট 13.50 গ্রাম এবং MDMA এক্সট্যাসি যেটা বলে সেটা 1.6 গ্রাম, কোকেন উদ্ধার হয়েছে, গাঁজা উদ্ধার হয়েছে প্রায় 1 কেজিরও বেশি গাঁজা, প্রায় 2 কেজির কাছাকাছি গাঁজা উদ্ধার হয়েছে নয়াবাদ থেকে। এবং মেট্রো ক্যাশনকারীর সামনে থেকে গ্রেফতার করা হয়েছে প্রসেনজিৎ রায়, যার কাছ থেকে 3টে MDMA ট্যাবলেট পাওয়া গিয়েছে 1.41 গ্রাম। এবং সামনেই বড়দিন এবং সেই কারণের জন্য কিন্তু নার্কোটিক সেল, লালবাজারের গোয়েন্দা বিভাগের যে নার্কোটিক সেল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই শহর জুড়ে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং সমস্ত যে বিলাসবহুল কমপ্লেক্স থেকে আরম্ভ করে যে সমস্ত হোটেলগুলো রয়েছে, 5 তারা হোটেলগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই তারা গোপন সূত্রে খবর নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় রেড চালাচ্ছে। এবং এই খবরটাও কিন্তু টিপ পেয়ে পুলিশ এই ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু এই বিপুল পরিমাণ গাঁজা থেকে আরম্ভ করে কোকেন, সিনথেটিক ড্রাগস থেকে আরম্ভ করে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করেছে পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। শহরের 2 জায়গা থেকে এর মধ্যে উদ্ধার হয়েছে মাদক। বড়দিনের আগে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক। শহরের 2 জায়গা থেকে উদ্ধার হয়েছে মাদক উদ্ধারে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 2 জনের। ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি। প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা, এই ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের। ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি। প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 2 জনের। ডিভাইডারের ধাক্কা মেরে নিচে পড়ে যায় একটি বাইক এবং সেখান থেকে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। আর বিস্তারিত জানবো, রিয়া মাঝি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ঠিক কিভাবে হয়েছে এই দুর্ঘটনা? সাত সকালে ফ্লাইওভারে এই মর্মান্তিক দুর্ঘটনা যেটা দেখা গিয়েছিল যে একটি বাইকে করে 2 জন যুবক, যারা কিনা বড়বাজারের বাসিন্দা, তারা দুজনেই নিউ টাউনের সাইড থেকে, রাজারহাট নিউ টাউনের সাইড থেকে তারা আসছিল এবং মা ফ্লাইওভার তারা ধরেছিল এবিসি বোস ফ্লাইওভারের দিকে তারা আসছিল। সেই সময় যেটা দেখা যায় যে একটি টার্নিং পয়েন্ট আসে এবং সেখানেই বাইকের গতিবেগ হয়তো বেশি ছিল, সেই কারণের জন্যই সেটা ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে প্রথমে এবং ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়, বাইকটি উল্টে যায়। কিন্তু এই যে 2 জন যুবক, তারা একদম রেলিং ক্রস করে রেলিং টপকে তারা কিন্তু নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ তাদেরকে এসএসকেএম এর ট্রমা কেয়ারে নিয়ে যায় এবং ট্রমা কেয়ারে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং অপর যে একজন সেটা আশঙ্কাজনক অবস্থায়। যদিও এখনো অব্দি পুলিশের তরফ থেকে বা কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারণ এটা নতুন নয়, এর আগেও দেখা গিয়েছে যে বাইক থেকে একদম ওপর থেকে, ব্রিজের ওপর থেকে পড়ে যেতে এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং সেখানেও মৃত্যু হয়েছে। সেই কারণের জন্যই কিন্তু আজকে পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি ঘটনাস্থলে যান, ঘটনাস্থল পরিদর্শন করে, একাধিক অফিসিয়ালসকে নিয়ে যায়, সেখানে গিয়ে কথা বলে যে এই যে অ্যাক্সিডেন্ট গুলো এই ধরনের, সেগুলোকে রুখতে কি কি করণীয় রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেন। এবং সেখানেই মনোজ বর্মা, কলকাতার পুলিশ কমিশনার, তিনি বলেন যে একজনকে ব্রড ডেড বলে ডিক্লেয়ার করা হয়েছে এবং আরো একজন তার আশঙ্কাজনক অবস্থা বলেই তারা মনে করছেন এবং আশঙ্কাজনক অবস্থা রয়েছে, ডাক্তাররা এমনটাই জানিয়েছেন বলে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। মা ফ্লাইওভারে এই বাইক দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরেই নিচে পড়ে যায় বাইক এবং যেমনটা জানা যাচ্ছে, প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। এটা টেকনিক্যাল ইস্যু আছে, একটা মানে টার্নিং এর স্পিডে যদি কোনো গাড়ি আসে তাহলে এইরকম চান্স থাকবে বেশি। তো ওটা কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা ডিসকাস করেছি আমাদের টিমের সঙ্গে। আমরা ডিসকাস করার পরে আমাদের বাকি যারা আমাদের মানে কেএমসি, কেএমডিএ বা আরবান ডিপার্টমেন্ট, ওদের সঙ্গে কথা বলে দেন উইল ফাইনালি ডিসাইড
কিভাবে এটা প্রিভেন্ট করা যাবে, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা প্রিভেন্ট করা যাবে, যেটা আমরা ভিডিও ফুটেজ দেখে বা আমাদের তদন্তে যেটা আমরা বুঝতে পারছি, ইট ক্যান বি প্রিভেন্টেড। আরো বারো এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। হুগলির কামারপুকুরে মা শারদার জন্মতিথি পালন, ১৭২তম জন্মতিথিতে ভক্তদের সমাগম হয়েছে সেখানে। আপনাদের জানিয়ে রাখি, কামারপুকুরে সেখানে মা শারদার জন্মতিথি পালন হচ্ছে এবং ১৭২তম জন্মতিথিতে ভক্তদের সমাগম হয়েছে হুগলির কামারপুকুরে। হুগলির কামারপুকুর এবং জয়রামবাটি সেখানে ভক্তদের সমাগম আমরা দেখে থাকি এই সময়তে। হুগলির কামারপুকুরে মা শারদার জন্মতিথি পালন এবং সে কারণে বহু ভক্তদের সমাগম হয়েছে সেখানে। ১৭২তম জন্মতিথিতে আজ হুগলির কামারপুকুরে একাধিক যে অনুষ্ঠান রয়েছে, আজ সকাল থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়েছে। ১৭২তম জন্মতিথিতে মা শারদার ১৭২তম জন্মতিথিতে সেখানে ভক্তদের সমাগম হয়েছে হুগলির কামারপুকুরে। শুধুমাত্র হুগলি নয়, তার পাশাপাশি বাঁকুড়াতেও মা শারদার জন্মতিথি পালন চলছে বিভিন্ন জায়গায়। ১৭২তম জন্মতিথি উপলক্ষে ভক্তদের সমাগম দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। মঙ্গল আরতি থেকে শুরু করে বেদপাঠ, স্তব পাঠের মধ্য দিয়ে একাধিক অনুষ্ঠান পালন চলছে সেখানে। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন হুগলি, সেখানে আপনাদের সামনে তুলে ধরলাম কামারপুকুরে সেখানে একাধিক যে অনুষ্ঠান হচ্ছে আজ মা শারদার ১৭২তম জন্মতিথি উপলক্ষে, এবং একই সঙ্গে বাঁকুড়ায় সেখানেও কিন্তু এই অনুষ্ঠান পালন হচ্ছে। ১৭২তম জন্মতিথি উপলক্ষে ভক্তদের সমাগম হয়েছে বাঁকুড়ায়ও, সেখানেও মঙ্গল আরতি, বেদপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান পালন। আমরা আরো বিস্তারিত জানবো, রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আজ সারাদিনের অনুষ্ঠান সূচি কি কি রয়েছেন, ভক্তরা সেখানে পৌঁছে কি বলছেন তারা? সোনালী, দেখো, জয়রামবাটি জগৎ জন্মভিটে এবং সেই জন্মভিটেতেই জগৎজননী বিশ্বজননীর ১৭২তম জন্মতিথি বা জন্ম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে তিথি মেনে, এবং ভোর ৪:৩০টার সময় মঙ্গল আরতি, বেদ পাঠ, স্তব পাঠ, তারপরে প্রভাত ফেরি, বিশেষ পুজো পাঠ, মায়ের বিশেষ পুজো পাঠ। এবং আজকে জয়রামবাটি একটু অন্য রূপে সেজে উঠেছে। জগৎজননীকেও সাজিয়ে তোলা হয়েছে মাতৃ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে, এবং আজকের দিনে বিশেষ এসে মায়ের কাছে প্রার্থনা করা, সামনেই নতুন একটি বছর, সেই বছর যাতে সকলেই ভালো থাকেন। ভক্তরা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, যারা গতকালকে থেকে এসে রয়েছেন অংশগ্রহণ করার জন্য, এবং সারা ভারতবর্ষের বহু ভক্ত, হাজার হাজার ভক্ত সমাবেশ জয়রামবাটি মাতৃ মন্দিরে মাকে দর্শন করা, মায়ের সামনে বসে ধ্যান করা, প্রার্থনা করা। অর্থাৎ আজকের দিনে জয়রামবাটি এসে মায়ের জন্মতিথি উৎসবে সামিল হয়ে একটা আলাদা তৃপ্তি, একটা আলাদা অনুভূতি খুঁজে পাচ্ছেন ভক্তরা, এমনটাই জানাচ্ছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। জয়রামবাটির পাশাপাশি বাঁকুড়ায় সেখানেও মা শারদার জন্মতিথিতে একাধিক অনুষ্ঠান পালন করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন হুগলি, তার পাশাপাশি বাঁকুড়ায় সেখানেও বহু ভক্তদের সমাগম হয়েছে। মঙ্গল আরতির পাশাপাশি বেদ পাঠ, স্তব পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান পালন চলছে বিভিন্ন জায়গায়।
শুধুমাত্র হুগলি আর বাঁকুড়াই নয়, তার পাশাপাশি বেলুর মঠেও মা শারদার জন্মতিথি পালন। ১৭২তম জন্মতিথি পালন মা শারদার। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়েছে আজ বেলুর মঠে। বেলুর মঠে আজ সকাল থেকেই ভক্তদের সমাগম হয়েছে মা শারদার ১৭২তম জন্মতিথি উপলক্ষে। ভক্তরা গিয়েছেন বেলুর মঠে। ভক্তদের প্রসাদ বিতরণ চলছে দুপুর থেকে বেলুর মঠে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি ১৭২তম জন্মতিথি উপলক্ষেই আজ মা শারদার জন্মতিথি উপলক্ষে বেলুরে গিয়েছেন ভক্তেরা। জগন্নাথ সামন্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, ভক্তরা যারা রয়েছেন তারা কি বলছেন? আজ কত ভক্ত সমাগম হলো বেলুর মঠে? আজ কি কি কর্মসূচি রয়েছে? দেখো, তোমাকে বলে রাখতে পারি ৩০ থেকে ৩৫,০০০ ভক্ত সমাগম হয়েছে। কারণ হিসেবে বলছি তোমাকে যে ১১টা থেকে যে ভোগ প্রসাদ তৈরি করা হয়েছে বেলুর মঠের তরফ থেকে, সেটাই জানানো হয়েছে। অর্থাৎ বেলুর মঠে একটা নিষ্ঠা ভক্তির সঙ্গে ১৭২তম মা শারদার জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ মা শারদা মন্দিরে মঙ্গল আরতি দিয়ে সূচনা হয়। তারপরে বেদপাঠ, স্তবগান, কীর্তন, ভজন, অর্থাৎ মূল মন্দির রামকৃষ্ণ মন্দিরের পাশে একটি প্যান্ডেল করা হয়েছে অস্থায়ী। সেই প্যান্ডেলে সারাদিন অনুষ্ঠান চলবে এবং রাত্রিরে আরতির পরে তারপরে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। তবে সারাদিনে যে ভক্তরা আসে তাদের মনোরঞ্জনের অনুষ্ঠান যেরকম প্যান্ডেলে রয়েছে, পাশাপাশি ভোগ প্রসাদ, অর্থাৎ বেলুর মঠে একটা এক্সট্রা পাওনা, যত ভক্ত আসুক কেউ প্রসাদ ছাড়া বিভিন্ন চলে যাবে সেটা হতে পারে না। মহারাজরা সমস্ত প্রসাদের ব্যবস্থা করে এবং ভক্তি নিষ্ঠার সঙ্গে মা শারদা মন্দিরে সাজানো হয়েছে এবং সেখানে পুজো অর্চনা চলছে। বিশেষ পুজোর আয়োজনেরও ব্যবস্থা করা হয়েছে মা শারদা মন্দিরে। তবে ভক্তদের ঢল শুধু রাজ্যের না, রাজ্যের বাইরে এবং দেশের বাইরে, অর্থাৎ আফ্রিকা, আমেরিকা, বিভিন্ন দেশ থেকেও দেখা যাচ্ছে ভক্তরা বেলুর মঠে এসেছে। অর্থাৎ বেলুর মঠের যে একটা ঐতিহ্যমণ্ডিত একটা ঐতিহাসিক জায়গা, সেই জায়গায় আজকের দিনে একটু আসতে পারা ভক্তদের কাছে একটা আলাদা পাওনা। তাই সকাল থেকে হাজার হাজার ভক্তদের ভিড় বেলুর মঠে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। মা শারদার জন্মতিথি উপলক্ষে হুগলির কামারপুকুর, জয়রামবাটি থেকে শুরু করে বাঁকুড়া এবং একই সঙ্গে বেলুড়েও কিন্তু মা শারদার এই জন্মতিথি উপলক্ষে একাধিক অনুষ্ঠান পালন চলছে। একই সঙ্গে ভক্তদের সমাগম হয়েছে বিভিন্ন জায়গায়। আসছে পরবর্তী খবরে। ঘন কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কুয়াশার জেরে ধীর গতিতে চলছে যানবাহন। আমরা দেখতে পেয়েছি শীত যদিও জাঁকি এখনো পর্যন্ত পড়েনি। আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দেওয়া হয়েছিল যে কুয়াশার কারণে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন ৩ জেলার ছবি, আসানসোল, ঝাড়গ্রাম এবং বর্ধমান। এই ৩ জেলায় কিন্তু আগাম ঘন কুয়াশার যে দাপট থাকতে পারে সেই পূর্বাভাস দেওয়াই হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং সেই মতো সেই একই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ৩ জেলায়। যদিও শীতের যে দাপট তা এখনো পর্যন্ত দেখা যায়নি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস যে কুয়াশার দাপট কিন্তু এখনো বেশ কিছুদিন জারি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আসানসোল, ঝাড়গ্রাম, বর্ধমান এই ৩ জেলায় সেই মতোই ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং যদিও এই ঘন কুয়াশার কারণে যানবাহনের চলার ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যায় যেমন একদিকে পড়তে হচ্ছে চালকদের, তার পাশাপাশি যে দুর্ঘটনার আশঙ্কা তাও কিন্তু বেড়ে যাচ্ছে ক্রমশই। আরো এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা, মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ডিভাইডারের ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি এবং প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা, এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আশঙ্কাজনক অবস্থায় একজন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি। প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার
পথে এই দুর্ঘটনা হয়েছে বলে জানা যাচ্ছে। মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আশঙ্কাজনক একজন ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় এই বাইকটি, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অন্যদিকে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে তাদের পরিবার সূত্রে। আর এবার নজর রাখবো বসিরহাটের দিকে। বসিরহাট লোকসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দমকল মন্ত্রী নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, এমনটাই মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এমনটাই মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। দমকল মন্ত্রী অর্থাৎ সুজিত বসু তিনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করছেন, এমনটাই মন্তব্য করা হয়েছে হারোয়ার পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। আপনাদের জানি নাকি আমরা দেখেছি বারংবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, যে কোন্দল তার সামনে এসেছে। আর এবার একেবারে দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধেই এই অভিযোগ আনা হয়েছে। বসিরহাট লোকসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা জানেন যে এই যে কেন্দ্রটি রয়েছে তার দায়িত্ব রয়েছে, তার পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, এবং সেখানেই তার বিরুদ্ধেই এমন মন্তব্য করা হচ্ছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। দমকল মন্ত্রী নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। বসিরহাট লোকসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এ বিষয়ে ঠিক কি মন্তব্য করেছেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোনাবো। সুজিত বোস কোন প্রবচনায়, কার কথায়, কার ইঙ্গিতে ফরিদ জমাদারকে বাদ দিলেন? একজন সজ্জন, শিক্ষিত, এডুকেটেড এই বসিরহাট জেলার ফরিদ জমাদার, সকলে তাকে চেনেন। পাশে সুজিত বোস মহাশয় জেলার শিক্ষার কর্মদক্ষ, তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় তার পাশে বসিয়ে, এদিকে আমাদের মিনাকার বিধায়িকা যিনি দিদি বাদ দিয়েছেন তাকে পাশে বসিয়ে একজন স্বচ্ছ ব্লক সভাপতিকে সুজিত বোস ঘোষণা করে। অঙ্গনবাড়ি সিল করা চালের বস্তা থেকে উধাও চাল। 50 কেজির চালের বস্তার কোনোটাতেই পুরো চাল নেই। কোনো বস্তায় 38 কেজি, আবার কোনো বস্তায় 39 কেজি চাল রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের এক পঞ্চায়েতের ঘটনা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। এ যেন ফুসমন্তর ভোজবাজি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 50 কেজি চালের বস্তা ওজন করতেই কোনো বস্তায় মিলছে 38 কেজি চাল, আবার কোনো বস্তায় 39 কেজি চাল। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের কিসমত কুরানিঘাট 207 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। জানা যায় শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে 50 কেজি চালে 8টি বস্তা আসে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সন্দেহ হয় চালের বস্তায় চাল কম রয়েছে। বিষয়টি গ্রামবাসীদের জানাতেই ঝুলি থেকে বেড়াল বেরোয়। বাকি সিল করা 50 কেজি চালের বস্তাগুলি ওজন করতেই দেখা যায় কোনো বস্তায় 38 কেজি, আবার কোনো বস্তায় 39 কেজি চাল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হয়েছে। আমার যে 8টা বস্তা আছে, 8টা বস্তায় কতটা পরিমাণে চাল কম? চাল যদি কম থাকে, যতদিন চাল থাকবে খাবার দেওয়া যাবে, চাল না থাকলে কি করে খাবার দেবো? আমি অফিসে জানিয়েছি, সুপারভাইজার এসেছিল। এখানে যেহেতু বাচ্চাদের ওয়েট করার মেশিন আছে, সেহেতু ওয়েট করতে হবে বলে সঙ্গে সঙ্গে আমি ওয়েট করলাম। দেখলাম 37 কিলো, কোনোটা 38 কিলো, কোনোটা 45 কিলো, এইরকম চাল কমেছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, বিষয়টি সত্যি কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেয়েছি, আমি ব্যবস্থা গ্রহণ করবো, দেখে সত্যি কিনা দেখে ব্যবস্থা করব। প্রশ্ন উঠছে, এই ভোজবাজির পিছনে আসলে কারা? কিভাবে সিল করা বস্তা থেকে উধাও চাল? কারা সরাচ্ছে চাল? উত্তর খুঁজছে প্রশাসন। কলকাতা টিভি। তৃণমূল অঞ্চল সভাপতির মদতে গাছ কাটার অভিযোগ। বন্য আইন না মেনে গাছ কাটার অভিযোগ। গোঘাটের কল্লাইপুরের ঘটনা এটি। গাছ কেটে বেশি দামে বিক্রির অভিযোগ সামনে আসছে। আমাদের জানিয়ে রাখি, গাছ কেটে বেশি দামে বিক্রির অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগ করা হচ্ছে গোঘাটের কল্লাইপুরের যারা বাসিন্দারা রয়েছেন তাদের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল অঞ্চল সভাপতির মদতেই গাছ কাটার অভিযোগ করছে স্থানীয়রা। বন্য আইন না মেনে গাছ কাটার অভিযোগ। গোঘাটের কল্লাইপুরের এই ঘটনা। দীপাঞ্জন রায় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। দীপাঞ্জন, ঠিক কি অভিযোগ জানা যাচ্ছে এই বিষয়ে?
যেটা অভিযোগ তো করছে সাধারণ স্থানীয় মানুষ, তারা বলছে যে বন্য আইনকে লঙ্ঘন করে প্রকাশ্যে চলছে দেদার গাছ কাটা। ওই পশ্চিমপাড়া পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি আছে তার নেতৃত্বেই নাকি এই ঘটনা বলে অভিযোগ। যদিও ওই পঞ্চায়েত অঞ্চল সভাপতি তিনি বলছেন যে সরকারি নিয়ম মেনেই সমস্ত গাছ কাটা হচ্ছে, কিন্তু যে গাছ কাটা চলছে দেদার ভাবে, যেখানে বলছে যে পুকুরের পাড়ে 4 থেকে 5,000 গাছ আছে সেই গাছ সম্পূর্ণ কেটে নিয়েছে ওই অঞ্চল সভাপতির মদতেই। কিন্তু কিভাবে গাছ কাটতে পারে, যেখানে একটা গাছ কাটলে 3টে গাছ লাগাতে হয়, না হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। সেই অভিযোগ তুলছে সাধারণ মানুষ। এই যে এত গাছ কাটা হচ্ছে তার পারমিশন কিভাবে পেল, প্রত্যেকটা ব্যাপারেই প্রশ্ন তুলছে গ্রামের সাধারণ মানুষ। তারা বলছে অঞ্চল সভাপতির মদতেই কাটছে, কিন্তু কিভাবে এই পারমিশন পেল গাছ কাটা সেটা নিয়েও তারা দ্বন্দ্বে রয়েছে। যদিও প্রশাসনিক সূত্রে খবর যে তারা সমস্ত কিছু পারমিশন সরকারি আইন মেনেই কিন্তু এই গাছ কাটছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু সাধারণ মানুষ বলছে যে এই যে গাছ কাটার পারমিশন, হয়তো কিছু গাছ কাটার পারমিশন পেয়েছিল, কিন্তু যেভাবে এখানে গাছ কাটছে এই অঞ্চল সভাপতির মদতে, তো এইটাও কোনোভাবেই আইন সম্মত নয়, পুরোটাই আইন বিরুদ্ধ বলে জানাচ্ছে সাধারণ মানুষ। এখন অভিযোগ যে এইভাবে যদি গাছ কাটতে থাকে তাহলে প্রাকৃতিক ভারসাম্য তো নষ্ট হবেই, কিন্তু একটা সমাজে খারাপ বার্তা যাচ্ছে যে কেউ যদি গাছ কাটে সেইখানে সরকারি বাধা দেয়, সরকারি বাধাপ্রাপ্ত হতে হয়। কিন্তু এই অঞ্চল সভাপতি কিভাবে এই পারমিশন পেল, কিভাবে যেটা গাছ কাটা চালাচ্ছে, এইটা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। আমরা অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, যদিও উনি বলছেন সমস্ত আইন মোতাবেক পারমিশন নিয়েই তবে এই গাছ কাটা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দীপাঞ্চন রায়। তৃণমূল অঞ্চল সভাপতির মদতে গাছ কাটার অভিযোগ সামনে আসছে। বন্য আইন না মেনেই গাছ কাটার অভিযোগ। গোঘাটের কল্লাইপুরের এই ঘটনা, গাছ কেটে বেশি দামে বিক্রির অভিযোগ আসছে গোঘাটে। শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবার গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ উদ্যোগ শিয়ালদা ডিভিশনের। 12 থেকে 16 জানুয়ারি যাত্রীদের সুবিধার জন্য 72টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত শিয়ালদা ডিভিশনের। প্রয়োজনীয় অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে রেলের। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থাকবে আরপিএফ। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই শুরু হবে গঙ্গাসাগর মেলা। সাগর মেলা উপলক্ষে বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করবেন। পুণ্যার্থীদের সুবিধার জন্য এবার বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলের শিয়ালদা শাখা। গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত শিয়ালদা ডিভিশনের। 12 থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলবে বিশেষ ট্রেন। 72টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা শিয়ালদা ডিভিশনের। প্রয়োজনে অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা রেলের। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থাকবে আরপিএফ। মকর স্নানের জন্য প্রত্যেক বছরই কোটি কোটি পুণ্যার্থী ভিড় করেন গঙ্গাসাগরে। মেলার দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য এবং যাত্রীদের সুবিধার জন্য শনিবার শিয়ালদা রেলের বিভিন্ন শাখার আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে যাত্রীদের সুবিধার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা টিভি। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ ভাঙড়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ তৃণমূল নেতাদের মদতেই এই নির্মাণ হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। ভাঙড়ের এই ঘটনা, সেখানেই এমন অভিযোগ সামনে আসছে। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে। অভিযোগ ভাঙড়েরই এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ তৃণমূল নেতাদের মদতেই এই নির্মাণ কার্য চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। সরকারি জায়গার মধ্যেই বেআইনি নির্মাণের অভিযোগ ভাঙড়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ তৃণমূল নেতাদের মদতেই এই নির্মাণ। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে ভাঙড়ের এই ঘটনা, সেখানেই এক ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। যদিও এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূল নেতাদের হাত, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বেআইনি নির্মাণের অভিযোগ ভাঙড়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। জাহাঙ্গীর হোসেন প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, ঠিক কি অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, এ বিষয়ে কি বক্তব্য?
দেখো, তোমাকে জানিয়ে গেছি যে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে শাসক দলের একাংশের নেতাদের মদতেই রাতারাতি জবরদখল করে বিভিন্ন জায়গায় কিন্তু আবাসন বা বিভিন্ন দোকান পাশারি থেকে শুরু করে অবৈধ নির্মাণ চলছে। জানিয়ে গেছি ভাঙড়ের 1 নম্বর ব্লকের বাসন্তী হাইওয়ের পাশে যে ঘটকপুকুর বাড়ি সেই এলাকায় কিন্তু একটি অবৈধ নির্মাণ হচ্ছিল এবং সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা না নিলেও কিন্তু পরবর্তীতে অন্য জায়গায় একটু ব্যবস্থা নেয়। কিন্তু স্থানীয় বিজেপি থেকে সিপিএম নেতৃত্ব তারা কিন্তু অভিযোগ করছে বাসন্তী হাইওয়ে একটি ব্যস্ততম রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু সুন্দরবন যাওয়ার একমাত্র অন্যতম রাস্তা, আর এই রাস্তার ধারেই কিন্তু অবৈধভাবে নির্মাণ হচ্ছে, যার কারণে ফলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তা যেমন দ্রুত 6 লেন হওয়া দরকার এবং এই সমস্ত অবৈধ রাস্তা কিন্তু দ্রুত অবৈধভাবে যে সমস্ত আবাসন বিল্ডিং তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু বন্ধ হওয়ার দাবি জানাচ্ছেন বিরোধী নেতৃত্বরা। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।